হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জ্যামিতি আমরা অনেক সময় পড়ি, বুঝে পড়ি, না বুঝে পড়ি। আর বিশেষ করে ছোটো ক্লাসে আমরা যখন ছিলাম জ্যামিতি মুখস্থ করে ফেলতাম। উপপাদ্য, এই কত নম্বর উপপাদ্য, এত নম্বর উপপাদ্য, ও 47 নম্বর উপপাদ্য, আচ্ছা ঠিক আছে 47 নম্বর উপপাদ্য, যা পড়ছিলাম তা লিখে দিলাম। বাট বিষয়গুলো যদি একটু বোঝার চেষ্টা করি, দে আর ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো লেটস ফাইন্ড ইট আউট। শুরুতে আমরা রেখা কোণ, যেহেতু একেবারে প্রাথমিক আলোচনা, তো প্রাথমিক বিষয়টা আমি বলতে চাই। রেখা বলতে আমরা কি বুঝি, কিংবা কোণ বলতে আমরা কি বুঝি, আমরা যদি একটু এখানে দেখতে চাই। আমি আমার পেন দিয়ে এখানে একটি স্কেচ করলাম, লাইক একটি টান দিলাম। তো যখন আমি এই টানটা দিলাম, আমি এখানে থেমেছি ঠিক, বাট যদি এটা কন্টিনিউ করে এদিক দিয়ে যেতেই পারবে, যেতেই পারবে, যেতেই পারবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এইভাবে হতে পারে। আমি এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, আমি এ থেকে বিতে আসলাম, স্ট্রেট লাইনে আসলাম, সরাসরি আসলাম। এটা আমি চাইলে ঘুরে ফিরেও যেতে পারতাম, অথবা এইভাবেই আঁকা বাঁকা তরঙ্গের মতো যেতে পারতাম। তো তাহলে এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হইলাম, রেখা দুই প্রকার হতে পারে। রেখা দুই প্রকার হতে পারে, একটি হতে পারে সরল রেখা, আর আরেকটি হতে পারে বক্ররেখা। তো রেখা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। রেখা দুই প্রকার হতে পারে, এটা হতে পারে ইদার সরল আর বক্র। রেখা, রশ্মি, রেখাংশ, এগুলো নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। তো চলুন আমরা আগে সেই কনফিউশনটা দূর করি। একটা স্বাভাবিক সিদ্ধান্ত যদি আমরা নিই, এখান থেকে আমরা যাচ্ছি লম্বা লাইনে, এখানে একটা তীর চিহ্ন দিলাম, এখানে একটা তীর চিহ্ন দিলাম, একটা বড় ছোট হয়েছে ওইটা। তো দুইটা তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে এটা এদিকে চলমান, এটা এদিকে চলমান, যার কোনো শেষ নাই, কোনো দিকেই তার কোনো শেষ নাই, তাকে আমরা বলবো রেখা। তো এই রেখা থেকে যদি আমরা একটি অংশ কেটে নেই, তাহলে তার নাম কি হবে? রেখা থেকে আমরা নিলাম অংশ। তো রেখা থেকে যদি আমরা অংশ নেই, সমান সমান তার নাম দাঁড়াবে রেখাংশ। তো রেখাংশ যদি নেই, তো এটা থেকে তো আমি কেটে নিচ্ছি, যেহেতু আমি একটা লাস্ট পয়েন্ট অ্যান্ড স্টার্ট পয়েন্ট জানি, সুতরাং এটার কোনো শেষ সীমানা আমি জানি কোথায়। তাই এটা এখানে একটি ব্যারিকেড থাকবে, এখানে একটি ব্যারিকেড থাকবে, আমি জানি এ থেকে বি পর্যন্ত। আরেকটা বিষয়কে বলা হয় রশ্মি। রশ্মি হচ্ছে যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, কিন্তু কোথায় যে আমার যাত্রা শেষ হচ্ছে সেটা আমি জানি না। তো একে আমরা বলবো রশ্মি। তাহলে রেখা কিংবা রেখাংশ, এটা জাস্ট এখানে কিন্তু লেখা হয়েছে ওটা বোঝার জন্য। রেখা কিংবা রেখাংশ বা রশ্মি, এই সম্পর্কে মোটামুটি আমরা একটি ধারণা পেলাম। রেখা দেখলাম দুই প্রকার, একটি দেখলাম সরল রেখা, আর একটি দেখলাম বক্ররেখা। এই রেখা নিয়ে কিছু আবার শর্ত আছে, মানে পরীক্ষায় এবার কি প্রশ্ন আসতে পারে রেখা থেকে। শর্তগুলো যদি আমরা একটা একটা করে দেখি, প্রথমে যে শর্তটা বলছে যে দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি সরল রেখা আঁকা যায়। দুইটি বিন্দু আছে, দুইটি বিন্দুর মধ্য দিয়ে কেবল একটি সরল রেখা আঁকা যাবে। আমি এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু দিলাম, তো যেখানেই বিন্দু দিই না কেন, এখান থেকে যদি এখান পর্যন্ত আসি, কেবল একটি সরল রেখা আঁকা যাবে। এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, একটি আমি হাত আমার বাঁকা হয়ে যাচ্ছে, কারণ টাচপ্যাড স্কেল ব্যবহার করা টাফ। ওকে, তাহলে আমরা একটা শর্ত কি দেখতে পেলাম, যে দুইটি বিন্দু দিয়ে কেবল একটি সরল রেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে আমরা কয়টি সরল রেখা আঁকালাম? একটি সরল রেখা আঁকালাম। আমি এই লাইনগুলো মুছে দিলাম এখান থেকে, এই বিন্দু ডটস। নেক্সট আমরা দেখি আর কি কি শর্ত আছে। এটা শর্ত নাম্বার 1 দিলাম আমরা। 2 নম্বর শর্ত বলছে যে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে। দুইটি সরল রেখা কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে।
দুটি সরলরেখা কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে। যেমন আমার এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, যে দিক দিয়ে আঁকাই না কেন, যে দিক দিয়ে ছেদ করাই না কেন, কেবল একটা বিন্দুতে ছেদ করবে। গেল 2 নম্বর শর্তটা। 3 নম্বর শর্তটা আমাদেরকে কি বলেছে রেখা সম্পর্কে? দুইটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। দুইটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্ব ক্ষুদ্রতম। যেমন কি হতে পারে, এটা একটা বিন্দু আমার, হ্যাঁ, এটা আরেকটা বিন্দু, দুইটা বিন্দু। এবার দুইটা থেকে আমি ডিস্টেন্স বের করব। তো ডিস্টেন্স আমার বিভিন্ন হতে পারে। যেমন আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, সোজা যেতে পারি, ঘুরে যেতে পারি, এদিক দিয়ে সেদিক দিয়ে যেতে পারি, বিভিন্ন। একজন ব্যক্তি রওনা শুরু করলো, সে একটু এদিক দিয়ে গেল, আরেকজন স্ট্রেট লাইনে গেল, আরেকজন এদিকে আসলো, এদিকে এলো, গেল গেল গেল, দেন পৌঁছালো। সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সরল রেখায় আমি যখন যাব, তখন দুইটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বটা হচ্ছে সবচেয়ে কম। তো এই শর্তগুলো আমরা দেখলাম। তো সাধারণত রেখা এবং বিন্দু বলতে এই বিষয়গুলোই আমাদের সামনে আসে। তো এই রেখাগুলো এবার কি করে? রেখাগুলো থেকেই আসলে কোণ উৎপন্ন হয়। এটা আমি মুছে দিলাম। একটা রেখা আমার এভাবে যাচ্ছে, তো আরেকটা রেখা এইভাবে আসলো। দুইটা রেখা একটি পয়েন্টে এসে যুক্ত হয়েছে। যখন দুটি রেখা একটি পয়েন্টে এসে যুক্ত হয়, তখনই এই দুটি রেখার অভ্যন্তরে যেখানে মিলিত হয় তার অভ্যন্তরে একটি কোণ সৃষ্টি হয়। তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি দুটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। যেখানে মিলবে সেখানে কোণ উৎপন্ন হবে দুটি সরলরেখা। এবার কোণ বিভিন্ন রকমের হতে পারে, আমরা এইটুকু তো সবাই জানি, তাই না? একটু সবাই মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো এটি একটি সার্কেল, আর একটা সার্কেলের এখানে 360 ডিগ্রি আছে। তো 360 ডিগ্রি সার্কেলটাকে যদি আমরা ভাগ করি, এই সার্কেলটাকে যদি ভাগ করি সমান 2 ভাগে, অতএব এদিকে পাবে 180, এদিকে পাবে 180। তো আমি একটা লম্বা লাইন নিলাম, লম্বা লাইনটার মধ্যে এবার এখানে একটি সার্কেল বানালাম। তো যদি সার্কেল বানাই, আমি নিচের পার্টটাকে বাদ দিলাম, কেবল উপরের পার্টটাকে এখানে নিয়ে আসলাম এই সার্কেলটার। তাহলে আমি কতটুকু জায়গা পেলাম? এতটুকু জায়গা পেলাম। আমরা জানি এইটুকু জায়গার মান যেন কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রিকে আমি কত ভাগে ভাগ করতে পারি? আমি চলন ভাগ করি। আমি এই সার্কেলটাকেই ভাগ করলাম, সম্পূর্ণটা না নিয়ে আমি এইটুকু নিলাম, আর বাকিটা নিয়ে নিই। এইটুকু নিয়ে এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। তো বুঝাই যাচ্ছে এটা 180 ডিগ্রি থেকে কম। তাহলে কত ডিগ্রি হতে পারে এটা? আমি ধরে নিলাম যে এদিকে আমার আছে 110 ডিগ্রি। তো যদি আমার এই কোণটা, এদিকে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, আমি যদি নাম্বার দিই এ বি সি ডি, নাম্বার দিলাম, তাহলে দুইটা কোণ অলরেডি উৎপন্ন হইলো এখানে। একটা হচ্ছে কোণ বি ডি সি, আরেকটা হলো কোণ এ ডি সি। দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। একটা কোণের আমরা মান জানি, একটা কোণের মান জানি, সেটা যেন কি? কোণ এ ডি সি। এই যে এই কোণটা আমি যদি অন্য কালার দিয়ে একটু হাইলাইট করে দেখাই, কোণ এ ডি সি, এই কোণটার মান আমরা পেলাম কত ডিগ্রি? 110 ডিগ্রি। বাট আমরা জানি যে সম্পূর্ণ কোণটা, সরলরেখার যে কোণটা, এটা 180 ডিগ্রি হওয়ার কথা। তো যদি 180 ডিগ্রি হতে চায়, 110 যদি আমি পেয়ে থাকি, তাহলে বাকিটা 70 ডিগ্রি। তো পরীক্ষায় যদি এমনও প্রশ্নটা এসে থাকতো যে এটা একটা ছবি দিল যে কোণ এডিসি এত, তাহলে এখানে একটা মান দিল এক্স, অতএব তো প্রশ্নটি করলো এক্স সমান সমান কত, আমরা ইজিলি বের করতে পারতাম এক্স সমান সমান 70 ডিগ্রি। তো যে বিষয়টা আমি একটু সাম আপ করতে চাচ্ছি, ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না লেকচারটি। তো কোণ সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, বিভিন্ন ধরনের কোণ হতে পারে। কোণের একটি আইডিয়াল কোণ ধরা হয় 90 ডিগ্রিকে ধরা হয় একটি আইডিয়াল কোণ। কারণ এই যে 180 ডিগ্রি তো সম্পূর্ণটা আমরা তো ভাগ করে এখান থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে। তো 180 ডিগ্রি যদি সম্পূর্ণটা হয়, এটাকে যদি আবার ভাগ করি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণকে আইডিয়াল ধরা হয়। তো একটা কোণ তো আমার 90 ডিগ্রির মতো আইডিয়াল না হয়ে বাঁকাও হতে পারে,
বা 90 ডিগ্রি থেকে আমার কোণটা বড়ও হইতে পারে। তো এই বেস করে কোণের বিভিন্ন প্রকারভেদ থাকে। সেটি হতে পারে সূক্ষ্ম কোণ, সেটি হতে পারে প্রবৃদ্ধ কোণ, সেটি হতে পারে স্থূল কোণ। এই কোণের আলোচনাগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকে আমরা তাহলে এখানে শেষ করছি। দুইটা বিষয় সামারি পেলাম, একটা হচ্ছে রেখা বা রেখাংশ বা রশ্মি কাকে বলে, কোণ কীভাবে গঠন হয়, এই বিষয়গুলো আমরা আর নেক্সট কোন ভিডিওতে এক একটা কোণের বিস্তারিত আলোচনা নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।